আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আবারও দেখব যে রসায়ন বিষয়ের অধ্যায় 3, অর্থাৎ যে অধ্যায় 3টা কি ছিল যেন তোমাদের? পদার্থের গঠন, তাই না? অর্থাৎ পদার্থের গঠনের অধ্যায়ের তোমাদের বোর্ডের প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, যেমন চট্টগ্রাম বোর্ড 2022 সালের যে প্রশ্নটা এসেছিল সেটা আজকে আমরা সমাধানের চেষ্টা করব। তো এসো। এখানে চট্টগ্রাম বোর্ড 2022 সালে যে প্রশ্নটা এসেছিল একটু তোমরাও নোট করে নাও। দুটো উদ্দীপক আছে এখানে, অর্থাৎ উদ্দীপকটার দুইটা অংশ। একটাতে দিয়েছে আচ্ছা X16, X17, X18। এক্স মলের আইসোটোপের শতকরা পরিমাণ যথাক্রমে এক্স মৌলের আইসোটোপের আইসোটোপের শতকরা পরিমাণ যথাক্রমে শতকরা পরিমাণ যথাক্রমে 99.76, 99.76%। তারপরে হলো 0.037, 0.037% এবং 0.203% উদ্দীপকের। এটা একটা অংশ। আরেকটা অংশ 2 নম্বরে দিয়েছে, যেটা সেটা হলো Y19, Z11। এখানে এক্স ওয়াই ও জেড প্রতীকী অর্থে কোনো মৌলের প্রতীক নয়। এখানে এক্স ওয়াই জেড প্রতীকী অর্থে প্রতীকী অর্থে অর্থে কোনো মৌলের প্রতীক নয়। কোনো মৌলের প্রতীক নয়। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022 সালের প্রশ্ন। হ্যাঁ, সিটিজি 2022 সালে এই উদ্দীপকটা ছিল। গ নম্বর প্রশ্নটা একটু নোট করে নাও, যে এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। ভর নির্ণয় করো। আর ঘ নম্বরে যেটা দেওয়া রয়েছে, যে উদ্দীপকের এক্স ওয়াই জেড মৌল দুটির ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে কিনা। ওয়াই ও জেড মৌল দুটির ইলেকট্রন বিন্যাস, ওয়াই ও জেড মৌল দুটির মৌল দুটির ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে কিনা বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো, এই হলো প্রশ্ন। হ্যাঁ,
তাহলে এখানে গ নাম্বার দিয়েছে এই যেটা, যে এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, হ্যাঁ। আর ঘ নাম্বার বলেছে এক্স ও ওয়াই ও জেড মৌল দুটির ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে কিনা বিশ্লেষণ করো। তাহলে প্রথমত গ এর সমাধানে যাই আমরা। স্যার এই ম্যাথটা মনে হয় আগের দিন গ নাম্বারটা করে দিছিলেন। এটা, আচ্ছা যদি গটা হয়ে থাকে তাহলে ঘটে ঘতে যাও। ঘ কি বলেছে দেখো, যে ওয়াই ও জেড মৌল দুটির ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে কিনা। তাহলে এটার কথা বলা হচ্ছে, হ্যাঁ। অর্থাৎ এই যে এটা, তাহলে 2n² সূত্র মেনে চলে কিনা সেটা আমরা কেমনে দেখবো, যে ওয়াই ও জেড মৌল দুটির ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে কিনা। তাহলে 2n² সূত্রানুসারে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে, দুইটি, তাই না। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকবে, 2n² সূত্র অনুসারে 8টি। তৃতীয় শক্তি তৃতীয় শক্তি স্তরে কয়টি থাকবে, 18টি। 18টি। এবং চতুর্থ শক্তি স্তরে কয়টা, 32টি। 32টি। এই কথাটা আগে লিখো, হ্যাঁ। এই কথাটি দিয়ে শুরু করতে হবে। দেখো 2n² সূত্রানুসারে, 2n² সূত্রানুসারে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে, ইলেকট্রন বিন্যাসে বিভিন্ন শক্তি স্তরে, বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নিম্নরূপ হবে, ইলেকট্রন সংখ্যা নিম্নরূপ। তাহলে n = 1 হলে প্রথম শক্তি স্তরে, স্তরে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সমান 2n² সমান 2 × 1² তাহলে কত, 2। এভাবে 4টা পর্যন্ত নাও। ঠিক কিভাবে, যে n = 2 হলে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সমান 2n² সমান 2 × 2² 8। ঠিক একইভাবে n = 3 হলে তৃতীয় শক্তি স্তরে, শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, বা তুমি ডিরেক্টলি লিখতে পারো তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2n², হ্যাঁ। অর্থাৎ 2 × 3² 18। আরেকটা বাকি রইলো কোনটা, n = 4 হলে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা সমান 2n² সমান 2 × 4² কি, 32। এটা তুমি আগে দেখিয়ে দিলে, হ্যাঁ, যে 2n² সূত্র অনুসারে কোন শক্তি স্তরে কতটি পর্যন্ত ইলেকট্রন ধারণ ক্ষমতা, হ্যাঁ, সেটা আমরা দেখাই দিলাম। আচ্ছা, এখন আমরা যে যে কাজটা করব, ওয়াই ও জেড মৌল দুটির ইলেকট্রন বিন্যাস আমরা কি করব, নির্ণয় করব। যে এখন ওয়াই ও জেড, জেড
মৌল দুটির ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। ইলেকট্রন বিন্যাস হলো বা নিম্নরূপ লিখতে পারো, হ্যাঁ। তাহলে Y19, তাহলে কত হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত হয় দেখো, 6 2 8 2 10 2 12, 6 2 8 2 10 2 12, 3p6, 4s কত হবে বলেন দেখি? 4s1। আচ্ছা, আর কোনটা থাকলো? জেড। আচ্ছা, Z11 না? Z11, তাহলে এটা কত? 1s2, 2s2, 2 2p 6, 2p6, 3s1, 3s1। 1. আচ্ছা, এখন এইখানে রয়েছে বুঝার জিনিসটা, যে প্রথমত আমরা এটা দেখি। তাহলে এটা, এই যে প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে? দুইটা, তাই না? দুইটা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকবে? আটটা। আটটা থাকলো। কিন্তু তৃতীয় শক্তি স্তরে এখানে কয়টা রয়েছে দেখো দেখি? 8টা। আটটা। এবং চতুর্থ শক্তি স্তরে রয়েছে একটা। আর এটার ক্ষেত্রে, Z11-এর ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে দুইটি রয়েছে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা রয়েছে? 6 2 8, আটটা থাকার কথা, আটটাই রয়েছে। এরপরে অবশিষ্ট যেটা, সেটা কোথায় যাচ্ছে? তৃতীয় শক্তি স্তরে। কিন্তু ওয়াই মৌলটির ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, দেখো যে প্রথম শক্তি স্তরে তো দুটো ঠিক রয়েছে, দ্বিতীয় শক্তি স্তরে আটটি থাকার কথা, আটটিও রয়েছে। কিন্তু তৃতীয় শক্তি স্তরে কয়টি থাকার কথা আছে? 3 3 9 9 2 18টি থাকার কথা ছিল, তাই না? তাহলে 18টি আমাদের নেই, আছে প্রথম শক্তি স্তর আর দ্বিতীয় শক্তি স্তরে দেওয়ার পরে আমাদের ইলেকট্রন রয়েছে মাত্র কয়টি? 9টি। তাহলে ওই 9টি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে যাওয়ার কথা ছিল। কিন্তু তৃতীয় শক্তি স্তরে দেখো 9টি নেই। তৃতীয় শক্তি স্তর পূর্ণ করার আগে কোথায় গেছে? চতুর্থ শক্তি স্তরে। অর্থাৎ এখানে যে 3D অরবিটালে না গিয়ে গেছে কোথায়? 4D অরবিটালে। বুঝতে পেরেছেন কি? জি স্যার। হ্যাঁ, এখন এখানে কিছু কথা লিখতে হবে। লিখো দেখি। যে উপরোক্ত ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায়, লিখেন আমার কথা 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 শুনে শুনে লিখেন, যে উপরোক্ত ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় লিখছি স্যার। যে 2n² সূত্রানুসারে, 2n² সূত্রানুসারে জেট মৌলটির জেট মৌলটির প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন, প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন ও অবশিষ্ট একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করে। লিখেছেন? স্যার একবার রিপিট করলে ভালো হতো। হ্যাঁ, আরেকবার রিপিট করলে লিখেন। যে কি দিয়ে শুরু করছিলা বলো দেখি? 2n² সূত্রানুসারে Z11 মৌলটির প্রথম শক্তি স্তরে দুইটি, দ্বিতীয় শক্তি স্তরে আটটি ও অবশিষ্ট একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করে। লিখতে পারছো কি? জি স্যার। হুম। তো লিখো যে সুতরাং Z11
মৌলটির ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে। 2n² সূত্র মেনে চলে। পরের প্যারায় লিখেন যে আবার Y19 মৌলটির ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় Y19 মৌলটির ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় হয়েছে স্যার। 2n² সূত্রানুসারে 2n² সূত্রানুসারে প্রথম কক্ষপথে দুটি কক্ষপথ লিখতে পারো বা শক্তি স্তরও লিখতে পারো, হ্যাঁ, এই একই একই ধরনের শব্দ যেন আমাদের চয়নটা হয়। যে প্রথম শক্তি স্তরে দুটি ও দ্বিতীয় শক্তি স্তরে দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করলেও 8টি ইলেকট্রন প্রবেশ করলেও অবশিষ্ট 9টি ইলেকট্রন অবশিষ্ট 9টি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করার কথা। অবশিষ্ট 9টি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে কি করার কথা? প্রবেশ করার কথা। লিখছেন? কিন্তু জি। হ্যাঁ লিখো, কিন্তু তা থ্রি ডি অরবিটাল পূর্ণ না করে পূর্ণ না করে এইভাবে লিখো না, যে কিন্তু তা থ্রি ডি অরবিটালে প্রবেশ না করে, কিন্তু তা থ্রি ডি অরবিটালে প্রবেশ না করে ফোর এস অরবিটালে প্রবেশ করে। 4s হয়েছে অরবিটাল। আচ্ছা, কি কথা লিখলে পড়েন দেখি। Y19 মৌলটির ক্ষেত্রে পড়েন, কি লিখছো? Y19 মৌলটির ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় 2n² সূত্র অনুসারে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করলেও অবশিষ্ট 19টি হুম ইলেকট্রন হুম, তৃতীয় 19টা, শক্তি স্তরে 19টাই না, 9টি ইলেকট্রন। আমি ভুল লিখছি। হুম, অবশিষ্ট 9টি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করার কথা, কিন্তু তা 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে। বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। যে এখানে তো 3p এর পরে কি হয়, 3d হয় না? তাহলে হুম। তাহলে 4s এ না গিয়ে তো তার 3d 1 হওয়ার কথা ছিল, কিন্তু 3d তে না গিয়ে কোথায় গেছে? 4s এ গেছে, তাই তো? জি স্যার। তাহলে এটা কি 2n² সূত্র মেনে চললো? না। মেনে চললো না, হ্যাঁ। সুতরাং লিখো সুতরাং Y19 মৌলটির ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে না। Y19 মৌলটির ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে না।
স্যার, বলেন। 2n² সূত্রটি কোনো কোনো মৌল কি মেনে চলে, আবার কোনো কোনো মৌল মেনে চলে না? মানে এখানে মেনে চলার কথা বলতে যেটা বোঝানো হইতেছে সেটা হচ্ছে যে পরিপূর্ণভাবে মেনে চলে কিনা। এই যে দেখো, এই পর্যন্ত এটা তো মেনে চলেছে, তাই না? প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর হ্যাঁ। এ মেনে চলেছে, এখানে আংশিক মেনে চলেছে, তাই না? জি স্যার। আংশিক মেনে চলেছে, কিন্তু পরিপূর্ণভাবে 2n² কি মেনে চলেছে? না। এই কথাই এখানে চাচ্ছে যে মৌল দুটির ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে কিনা। হ্যাঁ, কিছুটা মেনে চলেছে, কিন্তু সম্পূর্ণটাই তার মেনে চলেনি। আমাদের Z11, হ্যাঁ, এই মৌলটি কিন্তু পুরোটাই মেনে চলেছে। প্রথম শক্তি স্তরে দুইটি থাকার কথা, দুইটি আছে। দ্বিতীয় শক্তি স্তরে 8টি থাকার কথা, এই যে 8টি আছে। তাহলে বাকি থাকে কয়টা? একটা। তাহলে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 18টি। কিন্তু আমার আছেই তো একটি, তাহলে ওইটি কোথায় যাবে? তৃতীয় শক্তি স্তরে। তৃতীয় শক্তি স্তরে। আচ্ছা, তাহলে Z19-এ প্রথম শক্তি স্তরে দুইটা থাকার কথা, দুইটা আছে। দ্বিতীয় শক্তি স্তরে 8টি থাকার কথা, 8টি আছে। তাহলে অবশিষ্ট থাকলো কয়টা? 9টা। তাহলে 9টা তাহলে তৃতীয় শক্তি স্তরে থাকার কথা ছিল, কিন্তু তৃতীয় শক্তির 9টি নেই, আছে কয়টা? 8টা। তাহলে একটা কি করছে, নিয়মটাকে ব্রেক করে কোথায় চলে গেছে? 4s-এ চলে গেছে। বুঝতে পেরেছেন? তার মানে জি। যে তোমার যে Y19 মৌলটি মানে পরিপূর্ণভাবে 2n² কি মেনে চলে নাই। ধরো 70%, 80% মেনে চলছে, তো বাকি 20% সেই দিক ওদিক করে ফেলছে। ওই যে n+l, কিসের উপর বেস করে? n+l এর উপর বেস করে সে 3D-তে না প্রবেশ না করে কোথায় গেছে? এই 3D-তে প্রবেশ না করে সে গেছে কোথায়? 4s-এ। 4s। বুঝতে পেরেছেন তো? এই হচ্ছে জি ঘটনা, স্যার। হ্যাঁ। আচ্ছা, একই ধরনের প্রশ্ন একটা নিতে পারো। লিখো দেখি, আমি বলি, তোমরা লিখেন। লিখো দেখি, এ বি সি তিনটি মৌল, এ বি সি তিনটি মৌল যাদের প্রোটন সংখ্যা যথাক্রমে যাদের প্রোটন সংখ্যা যথাক্রমে 16, 20 ও 29। এ বি সি তিনটি মৌল যাদের প্রোটন সংখ্যা যথাক্রমে 16, 20 ও 29। লিখেছো? জি স্যার। আচ্ছা, এরপর লিখো, এ মৌলের দুইটি আইসোটোপ এ মৌলের দুইটি আইসোটোপ A32 এবং A34 প্রকৃতিতে বিদ্যমান। এ মৌলের দুটি আইসোটোপ A32 এবং A34 প্রকৃতিতে বিদ্যমান এবং মৌলটির পারমাণবিক ভর এবং মৌলটির পারমাণবিক ভর পারমাণবিক ভর 32.07। উদ্দীপক লিখেছেন তো সবটাই নাকি? জি স্যার। আচ্ছা, গ নাম্বার প্রশ্ন, প্রকৃতিতে প্রকৃতিতে এ মৌলের আইসোটোপ দুটির এ মৌলের আইসোটোপ দুটির আইসোটোপ দুটির শতকরা পরিমাণ নির্ণয় করো। শতকরা পরিমাণ নির্ণয় করো। আর ঘ নম্বর প্রশ্ন,
বি ও সি মৌল দুটির বি ও সি মৌল দুটির ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণ। ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো। গ নম্বর বলা হয়েছে প্রকৃতিতে এ মৌলের আইসোটোপ দুটির শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের এখানে দেখো যে গ নম্বরের ক্ষেত্রে যে এ মৌলটির তো দুইটি আইসোটোপ, A32 ভর সংখ্যা 32, আর একটা ভর সংখ্যা কত, 34, তাই না? আর মৌলটির পারমাণবিক ভর দেওয়া রয়েছে। পারমাণবিক ভর দেওয়া রয়েছে। চাইছে কি আইসোটোপ দুটির শতকরা পরিমাণ নির্ণয় করতে বলেছে। তা দুটো মিলে কত পার্সেন্ট হবে, 100% না? তাহলে গোটা করে ফেলেন। তো লিখো যে গ নাম্বার, গ নাম্বার সমাধান, যে ধরি A32 আইসোটোপের পরিমাণ, আইসোটোপের পরিমাণ X%, X%। অতএব A34 আইসোটোপের পরিমাণ, আইসোটোপের পরিমাণ কত হবে, পরিমাণটা 100 - X%। আচ্ছা, এখন আমরা জানি সূত্রটা কি ছিল, মৌলের পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর সমান কি ছিল বলো দেখি, ভর সংখ্যা গুণন কি তাদের শতকরা পরিমাণ, ভর সংখ্যা গুণন শতকরা পরিমাণ এর সমষ্টি। আইসোটোপ সমূহের কথাটা ছিল যে আইসোটোপ সমূহের ভর সংখ্যা গুণন কি শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ। তোমরা মানে ভুলে গেছো সূত্রটা, শতকরা পরিমাণ এর সমষ্টি, এর সমষ্টি এই ভাগ হলো কত, 100। এরকম ছিল না সূত্রটা? জি স্যার। তা বলতে পারো না কেন তে? একটু কনফিউজ ছিলাম স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার সূত্রটা হলো কি, মৌলের পারমাণবিক ভর সমান আইসোটোপ সমূহের ভর সংখ্যা
গুণন শতকরা পরিমাণ। তোমার লেখাটা বুঝতে পারছো কিনা জানি না। অর্থাৎ স্যার সূত্র। আমার না ব্যথা হয়ে গেছে। হ্যাঁ। এটা করছি, মানে করলাম আর কি। করা হয়েছে। জি স্যার। হ্যাঁ, কত আসছে বলো দেখি। তাহলে একটু ওই শেয়ার যে করো। তাহলে একটু বলো, আমরাও লিখি এখানে। তাহলে মৌলের পারমাণবিক ভর কত ছিল? 32.7। সাত। আর হুম, এখানে যে আইসোটোপের ভর সংখ্যা আর শতকরা পরিমাণ, তাহলে একটা ভর সংখ্যা কত? 32, তাই না? আর শতকরা পরিমাণ কত ছিল? এক্স ধরেছে। এর মান আসছে 96.5%। আর আহ মানে পরেরটা দ্বিতীয়টা আসছে হচ্ছে 3.5%। আচ্ছা, আমরা একটু সহযোগিতা তো করো তাহলে। 34 গুণন কত? 100 - এক্স। তার ওখানে হুম, 32.7 হবে, আপনি 5 লিখছেন। কথা এখানে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, হইলো 32.7। 32.07। আর এটা কি হবে? 32 এক্স প্লাস কত? 34 গুণন 100 - এক্স ভাগ হচ্ছে কত? 100। কি হুম। তোমার সাথে মিলছে তো নাকি? জি স্যার। তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করবেন। তাহলে এখানে 32 এক্স প্লাস, এখানে হলো 3400 মাইনাস কত? 34 এক্স ভাগ হলো 100। তাহলে এখান থেকে এক্স এর মানটা আপনারা একটু বের করেন, কত হচ্ছে এক্স এর মান। 96.5। আরেকজনের কত আসছে? 32.07 ইন্টু 100 আমারও 96.5 আসছে। আসছে। জি মাইনাস স্যার। হলো 6। যদি একই আসে তাহলে তোমাদেরটাই রাইট রয়েছে, আমি তো সলভ করে নাই। ভাগ হচ্ছে 2। 96.5, 96 পয়েন্ট কত? 5। তো লিখো অতএব A32 আইসোটোপের শতকরা পরিমাণ। অতএব A32 আইসোটোপের আইসোটোপের শতকরা পরিমাণ কত? 96.5%। এবং A34 আইসোটোপের আইসোটোপের শতকরা পরিমাণ শতকরা পরিমাণ তাহলে কত হবে? 100 - 96.5। কত আসবে বিয়োগ করলে এটা? 3.5। সরি। 3.5 আসছে, একটু ভুল গেছে মেবি। 3.5%। জি জি স্যার। হ্যাঁ, এখন এখানে যে যেমন এখানে রয়েছে শতকরা পরিমাণ, যদি শতকরা কথা লিখতে চাও লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। যদি মনে করো যে আমি তো এখানে পার্সেন্টে দিচ্ছি, শতকরা কথা লিখবো না, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। A32 আইসোটোপের পরিমাণ এত পার্সেন্ট, এবং A34 আইসোটোপের পরিমাণ 3.5%। সেটা তেমন কোনো ঝামেলায় পড়বে না এটা। হ্যাঁ, শতকরা কথা লিখলেও যা, না লিখলেও তা। আচ্ছা, এখানে ঘ নাম্বারটা কি বলেছে তাহলে দেখো দিই। ঘ নাম্বার যে বি ও সি মৌল দুটির ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণ বিশ্লেষণ করো, তাই তো? তার বি নাম্বারে কি ছিল? 20। আর সিটা কত? 29। তার প্রোটন সংখ্যা কত? এখানে দেওয়া রয়েছে কি, এই যে এ বি সি মৌল তিনটির প্রোটন সংখ্যা দেওয়া আছে, তাই না? প্রোটন সংখ্যা দেওয়া রয়েছে। যে প্রোটন সংখ্যা, এগুলো হচ্ছে প্রোটন সংখ্যা। বি এর হচ্ছে কত? 20, আর সি এর হচ্ছে 29। 29। 29। আর আমাদের প্রশ্নে বলছে বি ও সি মৌল দুটির ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। হ্যাঁ, এখন প্রোটন সংখ্যা 20 মানে কি? পারমাণবিক সংখ্যা 20, তাই না? তাহলে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা কি এখানে? বি, তাই না? তুমি স্যার। যদি ক্যালসিয়াম, হ্যাঁ, তুমি যদি ক্যালসিয়াম লিখতে চাও লিখতে পারো। এখানে না লিখলেও কোনো সমস্যা না। কারণ এখানে এ বি সি মৌল তিনটা প্রতীকী অর্থে ব্যবহার করছে, তাই না? যে প্রচলিত অর্থে কোনো মৌল সেটা
না, তুমি যদি লিখতে চাও যে এখানে বি ও সি মৌল দুটি যথাক্রমে ক্যালসিয়াম আর একটা কি কপার। 29 কপার, এভাবে যদি লিখতে চাও তো লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই, ডাইরেক্ট বি ও সি ধরেই তুমি এটা সমাধানে যেতে পারো। তো বিওসি মৌল দুটির ইলেকট্রন বিন্যাসে ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। এখন ভিন্নতার কারণটা কি বলো দেখি, ক্যালসিয়াম 20-এর ইলেকট্রন বিন্যাস কি, আর আর কি সি মৌলটার ইলেকট্রন বিন্যাস করে দেখো, তাহলে ভিন্নতাটা কোথায় বুঝতে পারবে নিজেরাই। তার এখানে যে 20 বি, আমি এইটুকুর মধ্যে সমাধানটা দিতে যাচ্ছি তোমাদেরকে। এর ইলেকট্রন বিন্যাসটা কত হবে বলেন, 1s2, 2s2, 2p কত, 6, এই তো তোমরা লিখিও না খাতায়। এরপরে কি হবে, 2p6, 3s2, 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 3p কত, 3p6, 6, তারপরে 6, তার কয়টা গেল, 4s2, কয়টা গেল দেখো, 6 2 8 2 10 2 12, 12 6 18, তারপরে 4s কত, 4s2, 2, তার মানে 2, 3D তে প্রবেশ করেনি তাই না, 3Dর আগে যে 4s এ প্রবেশ করেছে। আর এরপরে কি আছে, কপার 29, তো এর ইলেকট্রন বিন্যাসটা করো, তাহলে 1s2, 2s2, 2p, 2s2, 2p6, হ্যাঁ 3s2, 3s2, 3p6, 3d, 3d10 আর 4s1, 3d10, 3d10, 4s1। 4s1। এখন দেখো দুটোরই ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে এখানে তুমি বলতে পারো যে B20 মৌলটির ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে ইলেকট্রন 3D অরবিটালে প্রবেশ না করে কোথায় গেছে, ফোরেস্টে প্রবেশ করেছে তাই না। আবার কপার 29 মৌলটির ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায়, কপার লিখতে পারো বা শুধু সি লিখতে পারো, হ্যাঁ শুধু সি লিখলেও কোনো সমস্যা নেই, লিখলে দুটোতেই লিখবেন, না লিখলে কোনোটাতেই লিখবেন না। দেখা যায় এখানে যে 3Dর আগে তো 4-এ যাওয়ার কথা তাই না, তাহলে 4-এ তো তার দুইটা থাকার কথা, 4-এর দুইটা দিয়ে ডিতে আমরা কয়টা দিতে পারতাম, 9টা দিতে পারতাম না। কিন্তু ডি অরবিটাল সবসময় কি চাই, হয় পূর্ণ অবস্থায় থাকতে চাই অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকতে চাই। যে পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় মৌলটি বেশি কি হয়, সুস্থিতিশীল হয় তাই না। তো এই কারণে আমরা এখানে এস অরবিটালে একটি দিয়েছি এবং ডি অরবিটালে কয়টা, 9টার জায়গায় কয়টা দিয়েছি, 10টা দিয়েছি। এই কথাগুলোই তোমাকে একটু সুশৃঙ্খলভাবে লিখতে হবে, লেখা যে খুব বেশি হবে এমনও না। পারবো না এটা করতে, পারবো স্যার। কতক্ষণ লাগবে লিখতে, নাকি পরে লিখবেন, পরে লিখবো, পরে আপনাকে ছবি পাঠাবো। পরে লিখবেন, আচ্ছা তো ঠিক আছে। তো এখন 2015 সাল থেকে শুরু করে 2015 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আমি প্রশ্নগুলো দেখলাম, হ্যাঁ সব একই টাইপের প্রশ্ন, বুঝতে পারছেন কি, জি স্যার। প্রশ্নের যে ধরনটা, যে প্রশ্নের ধরনগুলো প্রত্যেকটার একই, যে হয়তোবা আইসোটোপের পরিমাণগুলো দেওয়া রয়েছে, হ্যাঁ, যে বা এরকম ভর সংখ্যা দেওয়া রয়েছে, আর এরকম আইসোটোপের পরিমাণ, শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে বা বিপরীতটা করতে বলেছে, অর্থাৎ কয়েকদিনে আমরা যেরকম প্রবলেমগুলো সলভ করেছি এরকমই কিন্তু বোর্ড প্রশ্নগুলো বেশি বেশি করে হয়েছে। তো এই কারণে এই চ্যাপ্টার নিয়ে আর বেশি আলোচনা না, তো মোটামুটি এই ধরনের প্রবলেম, মানে এ- 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 একই ধাঁচের সমস্যা এগুলো, হ্যাঁ। তোমরা চাইলে টেস্ট পেপার থেকেও কিছু প্রবলেম সলভ করতে পারো, ঠিক আছে তো নাকি। জি স্যার। হ্যাঁ, তার আগে চ্যাপ্টারটা একটু ভালোভাবে রিভিশন দিবেন বহু নির্বাচনের জন্য। তাহলে আজকে এ পর্যন্ত থাকবে, ধন্যবাদ সবাইকে।